নাথিং ফোন 1, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন এবং K50 গেমিং এডিশন বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এই তিনটা স্মার্টফোন যা একই রকম বাজেটে পাওয়া যায়। আজকে আমরা এই তিনটা স্মার্টফোনের কম্প্যারিজন ভিডিও করছি। বেসিক্যালি আমরা ট্রাই করব ক্যামেরা কম্প্যারিজন করার জন্য, সেই সাথে প্রসেসর কেমন কী রয়েছে, পারফরমেন্স, সেই বিষয়ে আলোচনা করব। ওভারঅল একটা মতামত দেওয়া যাবে আশা করছি। তো যারা কিনা আসলে একটু মোটামুটি অ্যারাউন্ড 50K এর মধ্যে কোনো স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আই হোপ তাদের জন্য ডিসিশন মেকিংয়ে আর একটু সুবিধা হবে আমাদের আজকের এই ভিডিওটা, এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে। লেটস বিগিন দ্য শো। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিও পার্টনার জিএনজি, যাদের সব আপনারা এই তিনটে স্মার্টফোনই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। মিরপুর থেকে কিনতে পারবেন, বসুন্ধরা সিটিতে রয়েছে, তারপরে যমুনা ফিউচার পার্কেও তাদের সব থাকছে। আর এই ফোনের বাইরেও কম দামি বেশি দামি অন্য ফোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্লাস এই ফোনের যে রাইট নাও প্রাইসটা আমরা বলছি 50,000 থেকে শুরু করে 52-53,000-এর মধ্যেই পাওয়া যায়। তারপরে আপনি যে মডেলটা চুজ করছেন, যেটা কেনার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই যাওয়ার আগে তাদেরকে একটু ফোন দিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার হয়ে গেলেন রাইট নাও প্রাইসটা কত রয়েছে। দাম মাঝে মধ্যেই তো কমে, আবার একটু বাড়েও, সো চেক করে নিতে পারেন। আমরা সরাসরি ক্যামেরা কম্প্যারিজনে যাব। তবে ডিজাইন নিয়ে যদি বলতে চাই, এইটার ডিজাইনটা আর এদিকে নাথিং ফোনের ডিজাইনটা বেশ ইউনিক। নাথিং ফোনের ডিজাইন নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন এটা স্পেশালি পিছনে লাইট টাইট আছে, ট্রান্সপারেন্ট ব্যাকশেল, সব দেখতে ভালো লাগবে। আর এটাতে একটা গেমিং ভাইব দিতে পারে, ডিফারেন্ট ডিজাইন, সুন্দর। এইটা এবং নাথিং দুটার ব্যাকসাইডে কিন্তু গ্লাস থাকছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন, যার ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক। সো আমার মনে হয় ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস হিসাবে কিছুটা এগিয়ে থাকবে বাকি দুইটা স্মার্টফোন স্যামসাংয়ের তুলনায়। আচ্ছা, ডিসপ্লে পার্ট নিয়ে হালকা করে আমি একটু বলতে চাই। তবে মনে হয় বাসায় কারেন্ট চলে আসছে, কারেন্ট ছিল না দেখে আমরা সাজে চলে আসছিলাম। সো বাকি কথাবার্তা নিচে গিয়ে হবে। ইয়াস, তো চলে আসলাম স্টুডিওতে। আমরা ডিসপ্লে নিয়ে কথা বলছিলাম, রাইট? আসলে এই তিনটা স্মার্টফোনের ডিসপ্লে হিসেবেই কিন্তু আমরা আইপিএস পাচ্ছি না, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, এই টাইপের কিছুই রয়েছে। যেমন আমরা যদি ফার্স্টেই বলতে যাই নাথিং নিয়ে, নাথিংয়ে আসলে ওলেড প্যানেল রয়েছে এবং এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর ডিসপ্লের চিন বেজেল একদমই বলা যায় সিমেট্রিক্যাল টাইপের, যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখে থাকি। এই ডিসপ্লেটা দেখতে ইউনিক লাগবে, ভালো লাগবে, এমনি ডিসপ্লে কোয়ালিটি ভালোই ছিল। আর অন্যদিকে স্যামসাংয়ে, সেখানেও আমরা দেখতে পাই ডাইনামিক অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে নতুন করে কিছু বলার নেই, এইটারও চিন বেজেল বেশ ন্যারোই আছে। তবে নাথিংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে এইটা রেগুলার অ্যাজ ইউজুয়াল ডিজাইন আমরা দেখব। দেন এদিকে রয়েছে পোকো F4GT বা রেডমি K50 গেমিং এডিশন, হোয়াট এভার যে নামে ডাকুন না কেন। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটাও বেশ কালারফুল, সবগুলোতে আসলে কালারফুল ডিসপ্লে, ইভেন প্রত্যেকটারই ব্রাইটনেস যথেষ্ট ভালো। সো ডিসপ্লের দিক থেকে আমার মনে হয় না যে এখানে তেমন বড় আহামরি চেঞ্জেস পাবেন। সাইজে হয়তো কিছুটা ছোট বড় আছে, আপনি নিজের মতো করে চয়েস করতে পারবেন। ওয়েল, আমরা ক্যামেরা সেকশনে চলে যাই, দেন লাস্টে গিয়ে আমরা প্রসেসর এবং অন্যান্য যে বাকি জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা তিনটে স্মার্টফোনের ক্যামেরাকে সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব। নাথিং ফোনের রেয়ারে দুটি সেন্সর রয়েছে, মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, সাথে আলট্রা ওয়াইড সেন্সর, সেটাও 50 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এরপরে স্যামসাং এর মেইন শুটার 12 মেগাপিক্সেলের, তারপরে 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম, এর পাশাপাশি 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। অন্যদিকে আমরা রেডমি K50 গেমিং এডিশনে দেখছি মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। তো বেশি বড় সেন্সর থাকছে এখানে। তবে বড় সেন্সর থাকা মানেই ভালো রেজাল্ট করবে এমন তো না। আপনারা এখানে সাইড বাই সাইড সবগুলো ছবি দেখছেন, আমরা একটার পর একটা পার্ট বাই পার্ট বলে যাবো। যেমন ফার্স্টে আমরা যদি প্রত্যেকটা ছবির কালার নিয়ে বলতে চাই বা কালার অ্যাকুরেসি নিয়ে বলতে চাই, সেখানে আমরা দেখতে পাই অলমোস্ট ক্লোজ টু অ্যাকুরেট ছবি দিচ্ছে কিন্তু নাথিং। তবে হ্যাঁ, এটাও ট্রু, নাথিংয়ের বেশ কিছু ছবি আমার কাছে একটু ওয়াশড আউটও লেগেছে। আবার আপনি এভাবেও বলতে পারেন, চোখে দেখতে বা সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপের ছবি কিন্তু অন্য দুটো স্মার্টফোনে আমরা কিছুটা দেখতে পাই। স্যামসাং এসে আমরা দেখছি কিছুটা স্যাচুরেশন করে দিচ্ছে, একটু কালার বুস্ট আপ করে, এবং অবশ্যই ওয়ার্ম একটা টোন, অর্থাৎ ইয়ালিশ একটা টোন দেখা যায়, যেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। দেন আমরা পোকোর ক্ষেত্রে এসে দেখছি এইটা মোটামুটি বলা যায় নাথিং আর স্যামসাংয়ের মাঝামাঝি একটা পজিশনে আছে। এরপর আসছি ডায়নামিক রেঞ্জে। এখানে দেখুন নাথিং ফোনের ছবিতে ডায়নামিক রেঞ্জ আমরা ততটা ভালো দেখছি না, বিশেষ করে আপনি যদি আকাশের দিকে তাকান, আকাশে কিন্তু সে মোটামুটি মেঘটেক সব খেয়ে ফেলছে, সব সাদা।
বাট অন্য দুইটা ডিভাইসে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট দেখতে পাই, যদিও স্যামসাংটা এখানে আরও বেশি বেটার রেজাল্ট দিচ্ছে আমরা পোকোর সাথে কম্পেয়ার করতে গেলে বা রেডমি K50 গেমিংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে। এরপরে যদি আমরা আসি শার্পনেসে, আমার কাছে নাথিং কিছুটা সফট লেগেছে মানে ওই দুটোর সাথে কম্পেয়ার করতে গেলে, যদিও নাথিংয়ের কিন্তু আমরা মোটামুটি বেশ বড় সড়ো সেন্সরে দেখছি স্যামসাংয়ের তুলনায়, বাট তুলনামূলকভাবে স্যামসাংয়ে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। এরপরে যদি আমরা আসি পোকোর কাছে, সেখানে আমরা দেখছি কিছু কিছু ছবি একটু ওভার শার্প করে ফেলছিল, যদিও এতে করে খুব একটা সমস্যা মনে হয় না, বেশিরভাগ ছবি আমার আপনার ভালো লাগবে। সো শার্পনেসে স্যামসাং আর পোকো কাছাকাছি, বাট নাথিং একটু পিছিয়ে আছে। এক্সপোজার ব্যালেন্স, সেখানে এসে আমরা দেখছি নাথিং বেশ ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছে, দেন স্যামসাং সেও ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে। পোকোর এক্সপোজার ব্যালেন্স ততটা আমরা ভালো পাইনি। হাইলাইটেড এরিয়াগুলো লক্ষ্য করুন, সেখানে এসে একটু মানে ঝলসে যাচ্ছিল বা আলো কিছুটা বেশি বাড়িয়ে দিচ্ছিল, এমনটা লাগছে আমার কাছে। শ্যাডো ডিটেইল আমরা লক্ষ্য করছি স্যামসাং এবং পোকো এই দুইটা মোটামুটি একরকম রেজাল্ট দিচ্ছে, কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে আর কি নাথিংয়ের তুলনায়। খুব আহামরির তফাৎ দেখবেন না, বাট স্লাইটলি ডিফারেন্স লক্ষ্য করা যায় খুব ভালো করে লক্ষ্য করলে। আসছে লো লাইটে। লো লাইটে নাথিং ফোনের রেজাল্ট আমি আশানুরূপ পাইনি, আরও বেটার আশা করছিলাম। আমরা যদি দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে নাথিং এখানে পিছিয়ে পড়বে। এরপরে স্যামসাং সবচেয়ে সেরা রেজাল্টটাই এখানে করছে, যেমন ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে, সেই সাথে আলো কিছুটা বুস্ট আপ করে, তবে একদম এখানে মানে খুব বেশি আলো বাড়িয়ে ফেলে ঝাঁকানাকা করে ফেলছে, আর্টিফিশিয়াল লাগছে, মোটেই কিন্তু এমন না। অন্যদিকে পোকো সেও মোটামুটি একটা ভালো ছবি দেওয়ারই ট্রাই করছে, বাট এটা সেকেন্ড পজিশনে থাকবে। শাটার স্পিড, এই যে তিনটে স্মার্টফোন দিয়ে আমরা এত ছবি নিলাম, শাটার স্পিডের ক্ষেত্রে দেখলাম স্যামসাং সে মোটামুটি একটা ওকে রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাজ ইউজুয়াল স্মার্টফোনের মতো, বাট পোকো সেটা মনে হলো সুপার ফাস্ট লেভেলে, জাস্ট টাচ করলেই হলো, সাথে সাথে মনে হয় যেন সাথে সাথে প্রসেস হয়ে যাচ্ছে এরকম একটা বিষয়। কিন্তু নাথিং প্রসেস করতে অনেকটা সময় নিচ্ছিল। তো নাথিং দিয়ে ছবি তুলতে গেলে বিশেষ করে লো লাইটে বা একটু কম আলো পেলেই আর কি, তখন ভালো সময় লাগে ছবি নিতে, ইভেন আপনাকে স্টেডি করে ধরে রাখতে হবে। আর একদম প্রপার লাইটিং কন্ডিশনেও দেখলাম ওই দুটা ফোনের চাইতে কিছুটা সময় বেশি নিচ্ছিল। এবারে মেইন ক্যামেরা নিয়ে যেহেতু আমরা আলোচনা করলাম ফোন গরম হয় কিনা, এত মানে আপনি যদি একসাথে অনেক ছবি তুলেন, তখন আমরা যেটা দেখছিলাম এখানে পোকো F4 GT এই স্মার্টফোনটা বেশ গরম হচ্ছিল, এদিকে নাথিং ফোনও বেশ গরম হচ্ছিল, বাট স্যামসাংয়ের এই ফোনটা তুলনামূলকভাবে এদের চাইতে কিছুটা কম গরম হচ্ছিল। তো ওভারঅল যদি আমি মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে বলতে চাই, তাহলে আমি এখানে কিছু মার্কিংয়ে অবশ্যই এগিয়ে রাখবো, কিছু না বেশ কিছু মার্কিংয়ে এগিয়ে থাকবে স্যামসাংয়ের এই ফোনটাই। এরপরে আমরা আসি পোর্ট্রেট মোডে। তিনটে স্মার্টফোন দিয়ে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। স্যামসাংয়ে আমরা জানি 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, যেটা পোর্ট্রেট মোডে একটু আলাদাভাবে সহায়তা করবে, এবং এই কারণে ফার্স্টেই বলে দিই স্যামসাংয়ের ফোনটা পোর্ট্রেট মোডে উইনার। সেকেন্ড পজিশনে রয়েছে নাথিংয়েরও রেজলিউশন বেশ ভালো এবং ক্লোজ টু ন্যাচারাল টাইপের ছবি দেওয়ার ট্রাই করে, এছাড়া কালার টালার সব কিছু মিলে আমার ভালো লেগেছে। এবং সর্বশেষ পজিশনে আমি রাখবো এখানে পোকোকে। শাওমির ফোনগুলোর পোর্ট্রেট মোড খারাপ হয় না, বাট এখানে এসে দেখলাম একটু কার্টুনিস টাইপের হয়ে যাচ্ছিল ছবিগুলো আমার কাছে, মানে এই দুটোর সাথে কম্পেয়ার করতে গেলে আমি কিছুটা পিছিয়ে রাখবো। এজ রিডাকশন ঠিকঠাক আছে, কিন্তু মেইন সাবজেক্টের কালার শিফট করে একটু সফট হয়ে যায়। তো এইখানে পোর্ট্রেট মোডে উইনার একদম, মানে ফার্স্ট পজিশনে থাকবে স্যামসাং, দেন নাথিং, দেন পোকো। আলট্রা ওয়াইড সেন্সর, আমরা নাথিংয়ের ক্ষেত্রে জানছিলাম এখানে রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলেরই আলট্রা ওয়াইড শুটার, সুতরাং বাকি দুটো স্মার্টফোনের তুলনায় এর আলট্রা ওয়াইড সেন্সরটা বড় বা হাই মেগাপিক্সেলের। তো এইটাতে আমরা যে বিষয়টা লক্ষ্য করছিলাম, কালার অ্যাকুরেসির ক্ষেত্রে অলমোস্ট মেইন ক্যামেরার মতোই কাছাকাছি কালার দিচ্ছিল, অর্থাৎ এটার কালারটা ক্লোজ টু ন্যাচারাল টাইপের। কিছু কিছু ছবি এখানে আমার কাছে একটু কম মানে কালার মনে হয়েছে, একটু ওয়াশড আউটও মনে হয়েছে। দেন আমরা যদি আসি স্যামসাং সেই ওয়ার্ম টোন দিচ্ছিল, যেটা আমরা তাদের মেইন শুটারেও দেখছিলাম, একটু কালারও কিছুটা বুস্ট আপ করছিল। দেন পোকো, সেও মেইন শুটারের মতোই ছবি দিয়েছিল বলা যেতে পারে, বাট মেইন শুটারের তুলনায় শার্পনেস ডিটেইলে অনেকটাই পিছিয়ে আছে পোকোর ফোনটা। ডাইনামিক রেঞ্জ, আবারও নাথিং ফোন এখানে পিছিয়ে আছে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরে, অর্থাৎ এখানে মেইন শুটার বড়, বাট ডাইনামিক রেঞ্জে সে আবারও পিছিয়ে পড়বে। বা ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি স্যামসাংয়ে, এবং পোকোর ক্ষেত্রেও মোটামুটি স্যামসাংয়ের সাথে পাল্লা দেওয়ার মতো ছিল। তবে আমরা যদি আলট্রা ওয়াইড শুটারের ছবিগুলোকে বড় করতে চাই, জুম করে দেখতে চাই, তাহলে উইনার হয়ে যাবে কিন্তু নাথিং ফোন 1, যেহেতু এখানে হাই মেগাপিক্সেলে ছবিগুলো নেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা কোনটাতে কী ছিল আমি নিশ্চয়ই আগে বলেছি। যদি আমরা কালার নিয়ে বলতে যাই, নাথিং ফোন 1 কালার কিছুটা বুস্ট আপ করে এখানে, যদিও দেখতে বেশ ভালো লাগে। দেন একটু ওয়ার্ম টোনও লক্ষ্য করা যায় তার ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবিতে। এরপরে আমরা যদি আসি স্যামসাংয়ে, বেশ ন্যাচারাল রাখার ট্রাই করে। আর পোকো, তার ছবিগুলো আমার কাছে কিছুটা ওয়াশড আউট, একটু বেশি সাদা করে ফেলছে, আর্টিফিশিয়াল টাইপের লাগছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আর কি। ডিটেইলের ক্ষেত্রে স্যামসাং সবচেয়ে বেটার রেজাল্ট দিচ্ছে এখানে, তারপরের পজিশনে আছে পোকো, এবং তারপরের পজিশনে আছে নাথিংয়ের ছবিগুলো, ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবিগুলো একটু সফট লেগেছে। ডাইনামিক রেঞ্জে ফার্স্টেই থাকছে স্যামসাং, তারপরে নাথিং ফোন 1, এবং সর্বশেষে রয়েছে পোকো।
পোকো ডাইনামিক রেঞ্জ এখানে আমরা ততটা ভালো পাচ্ছিলাম না। সো ওভারঅল আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখানে উইনার রাখবো স্যামসাংকে। দেন আমরা আসছি ভিডিওগ্রাফিতে। 3টে স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K-তে, তবে নাথিং ফোনে রেকর্ড করা যাবে 4K 30 FPS সর্বোচ্চ, বাকি 2টা স্মার্টফোনে 4K 60 FPS। এখানে ভিডিও স্যাম্পল রয়েছে। ভিডিওতে একদমই ফার্স্টে থাকবে স্যামসাং, স্ট্যাবিলিটিও যথেষ্ট ভালো, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ভিডিও শার্পনেস, ডিটেলস, কালার আমাদের কাছে বেশি ভালো লেগেছে। অন্যদিকে নাথিংয়ের ভিডিও হ্যাঁ সেটাও চলনসই বলা যেতে পারে, তবে আমরা 30 FPS রেকর্ড করতে পারছি সর্বোচ্চ, এই কারণে কিছুটা পিছিয়ে থাকবে। আর পোকোর ক্ষেত্রে নাথিং এবং স্যামসাংয়ের মাঝামাঝি একটা রেজাল্ট আমরা পেয়েছি। সো ভিডিওগ্রাফিতে স্যামসাং, তারপরে পোকো, তারপরে নাথিং ফোন 1। ফাইনালি ক্যামেরা নিয়ে আমি কী বলবো সেটা ভিডিও শেষে জানাচ্ছি। যদি ক্যামেরার জন্য কোনো ফোন কিনতে চান বা অন্য বিষয় তো আছে, সব কিছু জেনে তারপর নিশ্চয়ই ডিসিশন নেবেন। ওয়েল, আমরা ডিসপ্লে পার্ট শেষ করলাম, ক্যামেরা শেষ করলাম, এবার একটু প্রসেসর সেকশনে যাওয়া যাক। যদিও এই স্মার্টফোনগুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু রিভিউ দেওয়া আছে, নাথিং একটা ফুল রিভিউ এখন আসেনি, আসবে, আমরা ব্যবহার করছি, কয়েকদিনের মধ্যে আসবে। তো নাথিং ফোন 1-এ আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগন 778G প্লাস SoC থাকছে, যা 6nm ফ্যাব্রিকেশন তৈরি করে একটি প্রসেসর। সো এইটার অন্তত বেসমার্ক স্কোর আপনি দেখছেন, বাকি দুটো স্মার্টফোনের চাইতে অবশ্যই পিছিয়ে আছে। আমরা স্যামসাংয়ে দেখছি স্ন্যাপড্রাগন 888, আবার এটার আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, এক্সিনোস ভ্যারিয়েন্ট, এক্সিনোস 2100। তো আপনি এখন কোনটা কিনবেন আপনি হয়তো ভালো বুঝবেন, তবে স্ন্যাপড্রাগন এডিশনটা নেওয়াটাই মনে হয় বেশি ভালো হবে, বা বাংলাদেশের মানুষজন ওইটাই বেশি কিনতে চায়। সো প্রসেসরের দিক থেকে যেটাই হোক, এক্সিনোস 2100 আর 888 যেটাই হোক না কেন, নাথিং ফোনের 1-এর চাইতে এগিয়ে থাকবে। এবার যদি আমরা পোকোতে আসি, সেখানে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1, এই দুইটার চাইতেও বড় কিছু, রাইট? সো আপনি প্রসেসর হিসাবে সবচাইতে বেস্ট প্রসেসর পাচ্ছেন পোকো A4 GT-তে। এবং আপনারা অলরেডি জানেন পোকো A4 GT আসলে মূলত গেমিং ফোন বা রেডমি K50 গেমিং এডিশন। সো এটা একটা গেমিং ফোন, আপনি গেমিংয়ের জন্য এটাকে চয়েস করতে পারেন। দেন প্রসেসর যদি মনে হয় যে না আমার একটা পারফরমেন্স ব্যালেন্স না, আসলে ওটাও তো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরই 888, সো ওটাকেও চয়েস করতে পারেন। কিন্তু এমনটা যদি মনে হয় যে না আমার মোটামুটি জাস্ট মিড রেঞ্জের পারফরমেন্স হলেই চলবে, তাহলে নাথিং ফোনের প্রসেসর আপনার জন্য ঠিকঠাক আছে। যাই হোক, প্রসেসর প্রসঙ্গে আমরা আর বিশদে না যাই, আপনার যদি জানতে ইচ্ছা হয় আরও বেশি অবশ্যই ফুল রিভিউ দেখে নেবেন। দেন আসছি ব্যাটারিতে। নাথিং ফোন 1-এ ব্যাটারি হিসেবে রয়েছে 4500 mAh এবং 45 ওয়াটের চার্জার। আর স্যামসাংয়ে আমরা 4500 mAh-এর ব্যাটারি পাচ্ছি, কিন্তু সাপোর্ট করবে সর্বোচ্চ 25 ওয়াটের চার্জিং সিস্টেম। পোকোর ক্ষেত্রে আমরা দেখছি ব্যাটারি থাকছে 4700 mAh এবং এদের সবার বাপ 120 ওয়াটের চার্জার। সো আপনি খুব দ্রুত সময় চার্জ করতে পারবেন পোকোর ফোনটাকে, মাত্র 17-18 মিনিট লাগে এটা ফুল চার্জ হতে। অন্যদিকে স্যামসাংয়ের ফোনটা খুব দেরিতে চার্জ হয় এবং মারাত্মক রকমের ব্যাটারি বার্ন করে। আমি নিজে তো অনেক দিন যাবত এই ফোনটা ব্যবহার করি, আপনারা জানেন স্যামসাংয়ের এই ফোনটা। সো ব্যাটারির দিক থেকে সবচাইতে পিছিয়ে থাকবে স্যামসাংয়ের এই ফোন। যদি আপনার মনে হয় মানে আমার ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, আমি বলবো ভাই এটা থেকে দূরে থাকেন সিরিয়াসলি। আর সেকেন্ড পজিশনে এই নাথিং, তাহলে ফার্স্ট পজিশনে থাকছে আমাদের পোকো, দেন নাথিং, দেন এটা ঠকছে। এখানে আমরা নাথিং ফোন 1-এ স্টেরিও স্পিকার দেখছি, আমরা এই ফোনটাতেও স্টেরিও স্পিকার দেখছি স্যামসাংয়ে, এবং সর্বশেষ পোকো, এখানেও স্টেরিও স্পিকার রয়েছে। তবে পোকোতে 4টি স্পিকার, কোয়াড স্পিকার, আর বাকি দুটোতে 2টো করে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে পোকো এখানে এগিয়ে আছে, দেন স্যামসাং, দেন নাথিং ফোন 1। নাথিং ফোনের সাউন্ড খারাপ না, মানে স্যামসাং আর নাথিং ফোনের সাউন্ড কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি। সো এই তো মোটামুটি স্মার্টফোনগুলো সম্বন্ধে একটা আইডিয়া দিতে পেরেছি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আসলে ক্যামেরা নিয়ে এই বিষয়ে আলোচনা করার। এখন ফাইনালি আসলে আপনি কোন ফোনটা আপনার জন্য চয়েস করবেন। ফার্স্ট অফ অল, আপনার যদি ক্যামেরার জন্য কোনো একটা ফোনকে চয়েস করতে হয় 50,000 টাকা বাজেটে এর আশেপাশে, তাহলে আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। ক্যামেরার জন্য যারা ফোন কিনবেন তাদের মনে হয় না যে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার আছে, ছবি তুলবেন চার্জ দেবেন, ছবি তুলবেন চার্জ দেবেন। আর যদি মনে হয় হ্যাঁ পাশাপাশি আমার একটা ভালো পারফরমেন্সের দরকার, গেমিং টেমিংও করতে চান, দেন এই ফোনটাকে নিতে পারেন। কিন্তু ওই যে ব্যাটারির বিষয়টা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এরপরে যদি মনে হয় আমার খুব সুন্দর লুকস, নতুন ডিজাইনের একটা জিনিস দরকার, আমার পারফরমেন্স অনেক আহামরি দরকার না, আমার ক্যামেরাটা একদম এই বাজেটের সেরা ক্যামেরাই দরকার নেই, তাহলে আপনি অবশ্যই নাথিং ফোন 1-কে চয়েস করতে পারেন। ডিফারেন্ট ডিজাইন, অ্যান্ড্রয়েডে আমরা এই ধরনের লুকস দেখিনি, হয়তো এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে। আর সর্বশেষ, যদি মনে হয় আমার একটা গেমিং ফোন দরকার এবং মানে একদম চার্জ করতে হবে একটু সময়ের মধ্যে, তাইলে আপনি এই ফোনটা চয়েস করতে পারেন। আর ক্যামেরা বলা যায় এই বাজেটের অ্যাভারেজ রেজাল্ট করছে এরকম। আসলে এই ফোনটা তো গেমিং বা গেমিং সেন্ট্রিক ফোনেই, সো ক্যামেরা তো এভাবে ফোকাস করা হয়নি, বাট তারপরও নাথিং ফোনের সাথে একদম হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে এবং কিছু কিছু জায়গায় এগিয়েও আছে, যেটা আপনারা দেখছিলেন। আপনাদের কাছে এই 3টে ডিভাইসের মধ্যে কোনটা ভালো লেগেছে এবং আপনি আসলে কিনলে কোন পারপাস কিনবেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা রেগুলার ভিডিও দেই,
আপনারা দেখেন, লাইক টাইক করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে ওখানে কিন্তু অলমোস্ট 2 লাখের মতো মেম্বার্স আছে। তো আপনাদের জানতে চাওয়ার অনেক প্রশ্ন থাকে, যারা জানেন না গ্রুপটা আছে তারা ওখানে গিয়ে জয়েন হতে পারেন। সেখানে গিয়ে কমেন্ট করবেন, আমাদের সাথে কথা হবে, আড্ডা হবে, আরও অনেক কিছু হবে। ভালো থাকুন, টাটা 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 টাটা।